হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি যে পরীক্ষাটা তোমাদের চলছে তার জন্য জিকে জিএসের যে লাস্ট মিনিট সাজেশনের ক্লাসটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার আরও একটা সিরিজ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে কিয়োটো প্রোটোকল কোন দেশে কিয়োটো প্রোটোকল কোন দেশে প্রযোজ্য নয়। ঠিক আছে, তো নিম্নলিখিত যে চারটে অপশান আছে এর মধ্যে থেকে তোমাকে বলতে হবে যে কিয়োটো প্রোটোকল কোন দেশে প্রযোজ্য নয়। সবার প্রথম দেখো এই কিয়োটো প্রোটোকল কত সালে হয়েছিল। তো মনে রাখবে এই কিয়োটো প্রোটোকল কিন্তু হয়েছিল 1997 সালে। ঠিক আছে, 1997 সালে কিন্তু এটা হয়েছিল। আর এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু জাপানের যে কিয়োটো শহর আছে সেই জাপানের কিয়োটো শহরে হয়েছিল। এইবার এই যে কিয়োটো প্রোটোকল এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে এটা কিন্তু যে গ্রিন হাউস গ্যাস আছে, ঠিক আছে, সেই গ্রিন হাউস গ্যাসের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আর এই প্রোটোকলের অংশ নয় কে? তো নিম্নলিখিত চারটে অপশনের মধ্যে থেকে যে আমেরিকা যুক্তরাষ্ট্র আছে বা ইউএসএ আছে, এটা কিন্তু এই কিয়োটো প্রোটোকলের কোনো একটা অংশ নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, নিচের কোন জোটটি মুঘল শাসকদের অধীনে ভারত ভ্রমণকারী বিদেশি পর্যটকের ক্ষেত্রে সঠিক? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে আগেও করিয়েছি, বা এই কোশ্চেনটা তোমাদেরকে আগে করিয়েছি। ঠিক আছে, তো আমি কি করেছি, আমি তোমার হচ্ছে যে কটা সেট তোমার করানো হয়ে গেছে, ঠিক আছে, সেই কটা সেট থেকে কিছু স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনকে এক জায়গায় করে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, যাতে তোমাদের কিন্তু তোমরা হিসাবে এটাকে মক টেস্ট হিসাবেও নিতে পারো। ঠিক আছে, দেখো কি বলছে, যে নিচের কোন জোটটি মুঘল শাসকদের অধীনে ভারত ভ্রমণকারী বিদেশি পর্যটকের সম্পর্কে সঠিক, মানে তোমাকে বলতে হবে এর মধ্যে থেকে কে বা কার সময় কোন বিদেশি পর্যটক এসেছিল সেই ক্ষেত্রে সঠিক। দেখো কি বলেছে, ঔরঙ্গজেব মানুচি বলেছে, শাহজাহান উইলিয়াম হকিন্স বলেছে, জাহাঙ্গীর মানুচি বলেছে, আর আকবর টমাস্টো বলেছে। দেখো সবার প্রথম তোমাদের বলে রাখি, শাহজাহানের সময় কিন্তু উইলিয়াম হকিন্স আসেননি, উইলিয়াম হকিন্স কিন্তু এসেছিল জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, তাহলে এই অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, এই অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো আকবরের সময় টমাস্ট্রো কিন্তু এই জাহাঙ্গীরের সময় এসেছিলেন, তাই এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ঔরঙ্গজেবের সময় কিন্তু মানুচি এসেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি পদ্ধতি কী নামে পরিচিত? দেখো যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা আমাদের যে স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, যে তোমার জয়ন্তিয়া খাসি পাহাড়ে তোমার হচ্ছে যে সমস্ত ট্রাইবরা থাকে, তারা কি করে, তারা কিন্তু একটা পাহাড়ের অংশকে পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিয়ে কিন্তু সেখানে কি হয়, সেখানে কিন্তু যে ছাইটা তোমার তৈরি হয় সেই ছাইটা কিন্তু ধীরে ধীরে জমতে তোমার কিন্তু একটা ফার্টাইল মাটি তৈরি করে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে কিন্তু পরিচিত। তার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে কি বলা হয়? তো মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এটাকে দ্বীপা বলা হয়ে থাকে। ঠিক আছে, কি বলা হয় এটাকে কিন্তু দ্বীপা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 4 নম্বর কোশ্চেন, যে ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। দেখো 5 ইয়ার প্ল্যান কিন্তু তোমার হচ্ছে এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যে 5 ইয়ার প্ল্যানগুলো আছে সেই 5 ইয়ার প্ল্যানগুলো কিন্তু তোমরা প্রায়শই দেখতে পাবে এনটিপিসি পরীক্ষার জন্য। এবার দেখো তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো বা আমার করানো ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে 5 ইয়ার প্ল্যানগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পঞ্চবার্ষিকী মানে তোমার হচ্ছে এনটিপিসি পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে। দেখো প্রথম যে 5 ইয়ার প্ল্যান সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু হয়েছিল 1951 থেকে শুরু করে 1956 পর্যন্ত। ঠিক আছে, আর এর মেন উদ্দেশ্য কী ছিল? তো মনে রাখবে এর যে মেন উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তোমার হচ্ছে এগ্রিকালচারকে বেসড ছিল। এবার এটা কোন মডেলকে অনুসরণ করা হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু যে হ্যারড ডমের মডেল ছিল। ঠিক আছে, যে হ্যারড ডমের মডেল ছিল এটাকে কিন্তু অনুসরণ করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যানটা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5তম কোশ্চেন, যে ড্যাশের নামে, ঠিক আছে, এখানে একটা তোমার ড্যাশ পড়বে, ড্যাশের নামে চায়নাম্যান বোলিং স্টাইলটা নামকরণ করা হয়েছে। দেখো এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে সবার প্রথম মনে রাখতে হবে এই যে চায়নাম্যান বোলিং স্টাইল এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। তো এই যে চায়নাম্যান বোলিং স্টাইলটা এটা কীভাবে নাম করা হয়েছিল? তো মনে রাখবে একজন চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ বোলারের নাম অনুসারে কিন্তু কী করা হয়েছিল, একজন চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ বোলারের নাম অনুসারে কিন্তু এই চায়নাম্যান বোলিং স্টাইলের নামটা দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6তম কোশ্চেন, সম্প্রতি এপ্রিল 2019-এ কোন ব্যাংক অন্য দুটি ব্যাংকের সাথে সংযুক্ত হয়ে ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে? দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমাদের বর্তমানে অপ্রয়োজনীয়। তার কারণ কি? তার কারণ এটা কিন্তু 2021 সালে যখন তোমার এনটিপিসি পরীক্ষা লাস্ট টাইম হয়েছিল তখনকার কিন্তু তোমার হচ্ছে এটা
কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো তোমাদেরকে আমি অ্যান্সারটা জাস্ট বলে রাখছি, ব্যাঙ্ক অফ বরোদা এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এটাতে প্রচুর চেঞ্জেস এসেছে। বর্তমানে কিন্তু আমাদের যে প্রথমে কে আছে, প্রথমে কিন্তু আমাদের এসবিআই আছে। ঠিক আছে, সেকেন্ডে কে আছে, সেকেন্ডে কিন্তু তোমার এইচডিএফসি ব্যাঙ্ক আছে, আর থার্ডে কিন্তু যে আইসিআইসিআই ব্যাঙ্ক আছে, এইগুলো কিন্তু আমাদের বর্তমানে আছে। তো এই কোশ্চেনে জাস্ট অ্যান্সারটা বলে দিলাম, কিন্তু কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অপ্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 7তম কোশ্চেন, যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা যার অন্তর্ভুক্ত। দেখো এই যে যোজনা রিলেটেড যে কোশ্চেনগুলো, তোমরা আশা করি যারা আমার ক্লাসগুলো ফলো করছো তারা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু এই যোজনা রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, যোজনা রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসছে। ঠিক আছে, তোমাদের রাখবে এই যে যোজনা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই যোজনা রিলেটেড ক্লাসগুলো অবশ্যই ফলো করবে বা কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। দেখো কি বলেছে কোশ্চেনটা, যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা যার অন্তর্ভুক্ত সেটা কি। দেখো অটল উদ্ভাবন মিশন, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, জাতীয় ই সরকার মিশন আর জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। তো মনে রাখবে এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে। দেখো এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার, এক সেকেন্ড একটু খেয়াল করবে, হ্যাঁ এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। এটা কিন্তু তোমার হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 8 নম্বর কোশ্চেন কী বলেছে, যে মামল্লপুরম উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে। ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সার কী হবে। দেখো 4 নম্বর অপশনটা কোথায় আছে, নিচে আছে। তো এটা তোমার কি আছে, এটা অন্ধ্রপ্রদেশ আছে। আমি এখানে এটাকে ছোট করে লিখে দিলাম এপি। তো এই যে নিচের যে 4টে স্টেটের মধ্যে থেকে কোন স্টেটে মামল্লপুরম উৎসবটা হয়, তো মনে রাখবে মামল্লপুরম যে উৎসবটা হয় এটা কিন্তু তামিলনাড়ুর একটা খুব ফেমাস উৎসব। ঠিক আছে, এবার দেখো কর্ণাটকে কি আছে, কর্ণাটকে কোন উৎসব পালন করা হয়, আর কেরালাতে কোন উৎসব পালন করা হয়। দেখো কেরালাতে কিন্তু খুব ফেমাস একটা উৎসব আছে যেটাকে কিন্তু আমরা বিশু বলে থাকি। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো কর্ণাটকে কী হয়ে থাকে, কর্ণাটকে কী হয়ে থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। কর্ণাটকের যে কোনো একটা তোমার জনপ্রিয় ফেস্টিভ্যালের নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, যে তেলেঙ্গানা ভারতের বর্তমানে কততম রাজ্য। দেখো এই যেই সময় পরীক্ষাটা হয়েছিল সেই সময় কি করা হয়েছিল, সেই সময় কিন্তু মনে রাখবে তেলেঙ্গানা কিন্তু ভারতের 29তম রাজ্য ছিল 2021-এ যখন লাস্ট তোমাদের এনটিপিসি পরীক্ষাটা হয়েছিল। কিন্তু বর্তমানে কিন্তু এখানে চেঞ্জেস এসেছে। তার কারণ আমরা কি জানি, তার কারণ আমরা জানি কিন্তু যে 2019 সালে কি করা হয়েছিল না, তোমার হচ্ছে যে আমাদের যে কটা স্টেট ছিল, জম্মু কাশ্মীরকে কি করা হয়েছে, জম্মু কাশ্মীরকে কিন্তু তোমাদের আলাদা করে তোমার হচ্ছে যেটা স্টেট ছিল সেটাকে কিন্তু ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। তাই রাজ্যের দিক থেকে কিন্তু একটা কমে গেছে। সেই কারণের জন্য তেলেঙ্গানা ভারতের কততম রাজ্য, তো মনে রাখতে হবে তেলেঙ্গানা কিন্তু ভারতের 28তম রাজ্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে ট্রাকিয়া হলো মানব শরীরের ড্যাশের একটি অংশ। দেখো ট্রাকিয়া কোথায় থাকে, তো মনে রাখতে হবে ট্রাকিয়া কিন্তু আমাদের কোন তোমার হচ্ছে অঙ্গের অংশ। তো এটা কিন্তু আমাদের যে শ্বসন অঙ্গ থাকে, অর্থাৎ আমাদের যে ফুসফুস, ঠিক আছে, ফুসফুসের যে নালীটা, ঠিক আছে, যেটাকে আমরা উইন্ড পাইপে বলে থাকি, সেটাকেই কিন্তু কি বলা হয়ে থাকে, সেটাকেই কিন্তু ট্রাকিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে জিপিআরএস এর ফুল ফর্ম কি। ঠিক আছে, জিপিআরএস এর ফুল ফর্ম কি, এটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো এই যে জিপিআরএস এর ফুল ফর্ম বা ফুল ফর্ম রিলেটেড কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এই যে জিপিআরএস এর যে কোশ্চেনটা, এটা কিন্তু তোমাদের প্রথম দিকে যে ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে করিয়েছিলাম যে জিপিআরএস এর ফুল ফর্ম কী। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তো ছাড়ো, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। এটা কি, এটা কিন্তু এই জিপিআরএস এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12তম কোশ্চেন, যে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করে না ড্যাশ গোষ্ঠীর দুজনকে। দেখো বর্তমানে কিন্তু কি করে, দেখো মনোনীত করেন বলেছে ড্যাশ গোষ্ঠীর দুজনকে। দেখো ভারতের সংবিধানে কিন্তু একসময় কি করা হতো, একসময় কিন্তু তোমার লোকসভাতে কিন্তু তোমার টোটাল এক্সটেনশন কত ছিল, 552 ছিল, যেখানে কিন্তু তোমার 550 জন দেশীয় ছিল আর দুজনকে কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারতো, দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু নিযুক্ত করতে পারতো। বর্তমানে মনে রাখবে এটা কিন্তু 104তম যে সংবিধান সংশোধনী হয়েছিল, ঠিক আছে, তারপরে কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগের থেকেই জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, 104তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেই 104তম সংবিধান সংশোধনে কিন্তু তোমার এটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো আগে কিন্তু এটা করা হতো, বর্তমানে কিন্তু এটা আর প্রযোজ্য হয় না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13তম কোশ্চেন, যে 2019 সালের এপ্রিল মাসে নাবার্ড ভারত সরকারের ড্যাশ শেয়ার পেরেছে। দেখো ড্যাশ ভারত সরকারের নাবার্ডে ভারতের ড্যাশ % শেয়ার বেড়েছে। তো মনে রাখবে এটাকে আমরা স্ট্যাটিক জিকে হিসেবে নিতে পারি। দেখো 2019 সালের ডেটা অনুসারে কিন্তু ন্যাবার্ড ভারত সরকারের সম্পূর্ণ স্বায়ত্তশাসনে আসা কিন্তু একটা ব্যাংক, অর্থাৎ ভারত সরকারের কিন্তু শেয়ার 100% আছে ন্যাবার্ডের মধ্যে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এবার দেখো ন্যাবার্ড সম্পর্কে আমরা
কিছু একটু স্পেশাল ডিটেলস জেনে নিই। দেখো ন্যাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। এইবার এই যে ন্যাবার্ড আছে, এই ন্যাবার্ডের ফুল ফর্ম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর মনে রাখবে যে শিবরমন কমিটি ছিল, ঠিক আছে, যে শিবরমন কমিটি ছিল, সেই শিবরমন কমিটির সুপারিশেই কিন্তু এই ন্যাবার্ডকে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, আরেকটা কিন্তু ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন দিয়েছে যে সিডিএমএ এর পুরো নাম কি, ঠিক আছে। কী কী অপশান দিয়েছে? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস, কোর ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর কি দিয়েছে? কোর ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস। তো আগের যে কোশ্চেনটা সেটার কিন্তু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার বলে দিয়েছিলাম, কিন্তু এই যে সিডিএমএ এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দেখো আবারও বলছি, কম্পিউটার রিলেটেড কিন্তু তোমাদের 5 থেকে 6টা করে কোশ্চেন প্রত্যেকটা শিফটেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে তোমরা হয়তো কোশ্চেনগুলো পাচ্ছ না কারণ এক্সাম অ্যানালিসিস করা বন্ধ। যদি এক্সাম অ্যানালিসিস করানো যেত তাহলে আমি হয়তো সবার প্রথম তোমাদেরকে এক্সাম অ্যানালিসিস করাতাম। দেখো আমার প্রচুর স্টুডেন্ট যারা অফলাইনে আছে বা তোমার হচ্ছে অনলাইনে ইউটিউবের থ্রু যারা পড়াশোনা করো, ঠিক আছে, তো তাদের কাছ থেকে কিন্তু খোঁজখবর নেওয়ার পরে এটাই পাচ্ছি যে প্রত্যেকের শিফটে কিন্তু 10 থেকে 12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আর 5 থেকে 6টা করে কিন্তু তোমার কম্পিউটারের কোশ্চেন থাকছেই থাকছে। হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু একদম নামমাত্র। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে নিম্নলিখিত পিএসইউগুলির মধ্যে কোনটির যৌথ উদ্যোগে ওটিপিসি গঠন করা হয়েছিল? দেখো তখনকার সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা বর্তমানে অপ্রয়োজনীয়, তাও তোমাদেরকে বলে রাখি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আমাদের যে তোমার ওএনজিসি আছে, সেই ওএনজিসির আওতায় কিন্তু এটাকে বাড়ানো হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে তুলার তন্তুগুলিকে এখানে একটু ভুল বললাম, তুলার যে তন্তুগুলো থাকে সেগুলো বীজ থেকে পৃথক করার প্রক্রিয়াকে কি বলা হয়? তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিনিং। তুলার যে বীজ থাকে সেখান থেকে তোমার তুলো বের করার যে প্রক্রিয়া বা তুলার যে তন্তু থেকে তোমার হচ্ছে মানে এক কথায় বলতে গেলে বীজ থেকে যে তন্তুকে এক্সট্র্যাক্ট করার যে প্রক্রিয়া সেটাকে কিন্তু কি বলা হয়? সেটাকে কিন্তু জিনিং বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? 2019 সালের লোকসভা নির্বাচনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? দেখো 2019 সালের কথা জিজ্ঞাসা করেছে, কিন্তু মনে রাখবে বর্তমানে কিন্তু এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমাদের যে চিফ ইলেকশন কমিশনার আছে তিনি কিন্তু 2025, এটা 2025 করো, ঠিক আছে। তো 2025 অনুযায়ী ভারতের মুখ্য নির্বাচন কমিশন এখন কে আছে? তো মনে রাখবে জ্ঞানেশ সিং, ঠিক আছে, জ্ঞানেশ সিং, ঠিক আছে, জ্ঞানেশ সিং। ইনি কিন্তু বর্তমানে কিন্তু ভারতের চিফ ইলেকশন কমিশনার। এবার দেখো চিফ ইলেকশন কমিশনের কথা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে? তো মনে রাখবে আমাদের সংবিধানের যে 324 নম্বর ধারা আছে এখানে কিন্তু চিফ ইলেকশন কমিশনারের কথা লেখা আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানে একটি শক্তিশালী কেন্দ্র পরিচালিত যুক্তরাষ্ট্রের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, এখানে দেখো এক কথায় কনসেপ্ট অফ আ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে তোমার ফেডারেশন অফ স্ট্রং সেন্টার মানে কি, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুখানা সরকার থাকবে, আর তার মধ্যে থেকে কিন্তু কেন্দ্র সরকার বেশি পাওয়ারফুল হবে, এটাই কিন্তু ফেডারেল সিস্টেমের মানে হয়ে থাকে। তো এটা আমরা কোথা থেকে নিয়েছি? তো খুব সোজা একটা কোশ্চেন, এটা কিন্তু আমরা কানাডা থেকে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি? আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা প্রেসিডেন্টের যে তোমার হচ্ছে আমাদের প্রেসিডেন্টের যে তোমার নির্বাচন পদ্ধতি, ঠিক আছে, তারপর বলতে পারো যে ডিপি এসপি, এগুলো কিন্তু আমরা সব আয়ারল্যান্ড থেকে নিয়েছি। ইউএসএ থেকে আমরা কি নিয়েছি? ইউএসএ থেকে কিন্তু আমরা তোমাদের প্রিয়াম্বেল নিয়েছি, আর কি নিয়েছি? আর কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেই ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে বিশ্ব বন্যপ্রাণী তহবিলের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের লোগো কি? দেখো WWF, ঠিক আছে, WWF মানে কি? WWF মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। তো এর লোগো কি? সবার প্রথম মনে রাখবে এর যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। আর এটার তোমার হচ্ছে লোগো কি? তো মনে রাখবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটার লোগো কিন্তু হয়ে যাচ্ছে একটা জায়ান্ট পান্ডা, ঠিক আছে, জায়ান্ট পান্ডা কিন্তু এর লোগো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে 1 গিগাবাইট সমান ড্যাশ। দেখো সাধারণত 1 গিগাবাইট মানে কি? 1 গিগাবাইট মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে 1 জিবি। আর আমরা 1 জিবি মানে কত জানি? আমরা কিন্তু 1 জিবি মানে জানি কিন্তু 1024 MB, কিন্তু এখানে কিন্তু কোথাও কোনো অপশান নেই। তো মনে রাখবে এটা কিন্তু কিভাবে লেখা হয়েছে, এটা কিন্তু তোমার কম্পিউটারের যে
ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইনারি সিস্টেমে লেখা হয়েছে। সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে দেখো 1 গিগাবাইট সমান সমান কিন্তু হয়ে যাবে 1000 মেগাবাইট। আবারও বলছি, এটা কিন্তু নর্মাল তোমার হচ্ছে নাম্বারিং সিস্টেমে লেখা হয়নি, এটা কিন্তু বাইনারি সিস্টেমে লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে পলাশির যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ড্যাশের মধ্যে। তো দেখো পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কাদের মধ্যে হয়েছিল, মুঘলদের মধ্যে হয়েছিল, হায়দ্রাবাদের নবাবের মধ্যে হয়েছিল, বাংলার নবাবের মধ্যে হয়েছিল, আর মারাঠাদের মধ্যে হয়েছিল। দেখো সবার প্রথম মনে রাখতে হবে পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাংলার নবাব যে ছিল সিরাজ উদ্দৌলার ভেতরে, ঠিক আছে, সিরাজ উদ্দৌলার মধ্যে কিন্তু এই যে তোমার পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে হয়েছিল, 1757 কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 25তম কোশ্চেন, যে আন্তর্জাতিক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে কত সালে, ঠিক আছে, এখানে তোমার একটা ড্যাশ পড়বে, ঠিক আছে, ড্যাশের সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন অর্থাৎ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বা এক কথায় আমরা বলতে পারি আইটিইউ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এটা কিন্তু একটা হার্ড লেভেলের স্ট্র্যাটেজিকে আমরা এখানে বলতে পারি, তো এটা কিন্তু মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে মিউরেটিক অ্যাসিডের বিজ্ঞানসম্মত নাম কি। দেখো এই যে মিউরেটিক অ্যাসিড আছে, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় একটা অ্যাসিড, প্লাস এটা কিন্তু আমাদের স্টমাকের মধ্যে থাকে। দেখো এই যে মিউরেটিক অ্যাসিড, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু HCl বলা হয়। আর HCl মানে কি, HCl মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই কিন্তু মিউরেটিক অ্যাসিডও বলা হয়। তাই সঠিক অ্যান্সার আমাদের কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কোথায় থাকে, এটা কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে থাকে। এটা কি করে, এটা কিন্তু আমাদের খাবারের সঙ্গে থাকা জীবাণুগুলোকে মারতে প্লাস আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে সাধারণত সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ড্যাশ ব্যবহৃত হয়ে থাকে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে যে সোলার প্যানেলগুলো হয়ে থাকে, সেই সোলার প্যানেলে কোন ধরনের ধাতু ইউজ করা হয়ে থাকে। দেখো সোলার প্যানেলে কিন্তু কোনো রকম তোমার ধাতু ইউজ করা হয় না, অর্থাৎ কোনো রকম মেটাল কিন্তু ইউজ করা হয় না। এখানে কি ইউজ করা হয়, এখানে কিন্তু মেটালয়েড ইউজ করা হয়ে থাকে। আর মেটালয়েড কোনগুলো, যার মধ্যে কিন্তু তোমার মেটাল আর নন মেটাল দুটোরই কিন্তু তোমার গুণ আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, জার্মেনিয়াম আর্সেনাইড যেটা আছে সেটাই কিন্তু আমাদের যে সোলার প্যানেল, সেই সোলার প্যানেলে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো কোশ্চেনটা যে এটা তো হয়ে গেল, কোশ্চেনটা মনে হচ্ছে রিপিট হয়ে গেছে। তো এটা সঠিক অ্যান্সার তো আমরা জেনে নিলাম কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার জার্মেনিয়াম আর্সেনাইড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের তোমার হচ্ছে 28 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি ভারতের সাংবিধানিক অংশ নয়, অর্থাৎ ভারতের সংবিধানের অংশ নয় কোনটা, ঠিক আছে। দেখো সবার প্রথম কি বলেছে, ভারতের নিয়ন্ত্রক এবং মহান্যায়বাদী। দেখো এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলা হয়। এটা কিন্তু ভারতের সংবিধানের 148 নম্বর ধারায় আছে। পরেরটা কি বলেছে, ভারতের নির্বাচন কমিশন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা ভারতের সংবিধানের 324 নম্বর ধারায় আছে। স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটা কত নম্বর ধারায় আছে, এটা কিসের মধ্যে পড়ে, এটা কিন্তু তোমার UPSCর মধ্যে পড়ে, অর্থাৎ এটা কিন্তু 315 থেকে শুরু করে 326 নম্বর ধারা যেটা আছে তার মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে, সরি ভুল বললাম, 315 থেকে শুরু করে তোমার হচ্ছে 321 নম্বর ধারার মধ্যে কিন্তু এটা আছে। একমাত্র যেটা এর মধ্যে থেকে নেই সেটা কিন্তু হয়ে যাচ্ছে কেন্দ্রীয় তথ্য কমিশন, এটা কিন্তু তোমার ভারতীয় সংবিধানের কোনো একটা পার্ট নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 29তম কোশ্চেন, যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরার জন্য কোন দেশে প্রথম তোমার হচ্ছে ক্যাবিনেট মিটিং আয়োজন করা হয়েছিল জলের নিচে। দেখো জলবায়ু সংক্রান্ত বিষয়কে বা জলবায়ু সংক্রান্ত পরিবর্তনকে সবার সামনে নিয়ে আসার জন্য আন্ডার ওয়াটার তোমার হচ্ছে ক্যাবিনেট মিটিং করা হয়েছিল সবার প্রথম কোন দেশে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মালদ্বীপ, ঠিক আছে। মালদ্বীপে কিন্তু সবার প্রথম যে তোমার জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারগুলোকে সবার সামনে আনার জন্য সি ওয়াটার মানে আন্ডার সি ওয়াটার কিন্তু ক্যাবিনেট মিটিং আয়োজন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 30তম কোশ্চেন, যে নিম্নলিখিত কোন কোষাণুকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়। তো এই যে তুমি চারটে অপশান দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে কোষের যে সুইসাইডাল ব্যাগ আছে সেই কোষের সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়ে থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়, লাইসোজোমকে কিন্তু কোষের
সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 31তম কোশ্চেন, যে স্প্রিং তুলা একটি যন্ত্র যা সাধারণত বস্তুর ড্যাশ মাপতে ব্যবহার করা হয়ে থাকে। দেখো স্প্রিং তুলা কিসের সাহায্যে মাপা হয়, মানে স্প্রিং তুলার সাহায্যে কী মাপা হয়? দেখো মনে রাখবে, সাধারণ যে তুলা যন্ত্র আছে অর্থাৎ নর্মাল যে ব্যালেন্স আছে, এখানে আমি লিখে দিচ্ছি তোমার সাধারণ। দেখো সাধারণ যে তুলা যন্ত্র আছে তার সাহায্যে কী মাপা হয়? তার সাহায্যে কিন্তু ভর মাপা হয়ে থাকে। কিন্তু যে স্প্রিং তুলা আছে সেই স্প্রিং তুলার সাহায্যে কী মাপা হয়? তো মনে রাখবে স্প্রিং তুলার সাহায্যে কিন্তু আমাদের ওজন মাপা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 32তম কোশ্চেন, যে ট্রিপস চুক্তির মাধ্যমে ভারতের যে জিনিসটি প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ পেয়েছিল। দেখো সবার প্রথম কোশ্চেনটা কিন্তু লেন্দি, কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সোজা। এক কথায় ভারতের প্রথম জিআই ট্যাগ কোন তোমার হচ্ছে উৎপাদনটা বা কোন প্রোডাক্টটা পেয়েছিল? দেখো মনে রাখবে 2004 সালে কিন্তু ভারতের প্রথম জিআই ট্যাগ কে পেয়েছিল? তো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দার্জিলিংয়ের চা আছে, এটা কিন্তু ভারতের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 33তম কোশ্চেন, যে 2015-16 কৃষি আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে ব্যবহারযোগ্য জমির পরিমাণ সবথেকে বেশি? দেখো যেরকম করে প্রত্যেক 10 বছর অনুযায়ী আমাদের সেন্সাস বা জনগণনা হয়, ঠিক আছে, ঠিক সেরকম করে মনে রাখবে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু এগ্রিকালচারাল সেন্সাস হয়। কেমন সেন্সাস হয়? এগ্রিকালচারাল সেন্সাস হয়। অর্থাৎ আমাদের পুরো ইন্ডিয়াতে এগ্রিকালচারের হেলথ কেমন আছে বা এগ্রিকালচারের ব্যাপারে কতটা তোমার হচ্ছে ডেভেলপ করেছি বা তোমার হচ্ছে কতটা ডেভেলপ হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারাল তোমার হচ্ছে সেন্সাস প্রত্যেক 2 বছর অন্তর অন্তর পাবলিশ হয়। তো 2015-16 ডেটা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি খালি জমি আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 34তম কোশ্চেন, যে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। খুব সোজা একটা কোশ্চেন, আশা করি তোমরা সকলেই পারবে। আমরা কিন্তু খুব ভালোভাবে এটা জানি। ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন লাইন আছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু র্যাডক্লিফ লাইন আছে। এছাড়াও কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে আর একটা লাইনও আছে, সেটা কিন্তু এলওসি, যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু লাইন অফ কন্ট্রোলও বলা হয়। ভারত এবং চীনের মধ্যে কোন লাইন আছে? তো মনে রাখবে ভারত এবং চীনের মধ্যে কিন্তু যে ম্যাকমোহন লাইন আছে সেটা কিন্তু ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। এছাড়াও কিন্তু ভারত এবং চীনের মধ্যে আর একটা লাইনও আছে, যেটাকে এলএসি বলা হয়। আচ্ছা, ভারত এবং বাংলাদেশের মধ্যে কি আছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে মনে রাখবে এটা কিন্তু 3 বিঘা করিডোর আছে, ঠিক আছে। কি আছে? 3 বিঘা করিডোর আছে। আর কি আছে? আর কিন্তু ত্রিপুরাতে 0 লাইন আছে, ঠিক আছে। ত্রিপুরাতে কিন্তু 0 লাইনও আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 35তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে সবথেকে বড় ইউরেনিয়াম ভান্ডার আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের জাদুগোড়াতে কিন্তু ভারতের সবথেকে বেশি তোমার হচ্ছে ইউরেনিয়াম ভান্ডার আছে। যদিও কিন্তু ভারতে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায় সেটা খুবই কম। আর মনে রাখবে ইউরেনিয়াম কিন্তু পৃথিবীর সবথেকে কস্টলিয়েস্ট মেটাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 36তম কোশ্চেন, যে বিখ্যাত কোণার্কের সূর্য মন্দির কার গুণকীর্তি? ঠিক আছে, তো কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে থেকে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোণার্কের যে সূর্য মন্দির সেটা কে নির্মাণ করেছিলেন? সেটা কিন্তু রাজা প্রথম নরসিংহদেব, তিনি কিন্তু কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 37তম কোশ্চেন, যে ব্রাহ্ম সমাজের প্রথম প্রধানাচার্য কে ছিলেন? অর্থাৎ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কেই কিন্তু কী বলা হয়? রাজা রামমোহন রায়কেই কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা বলা হয়। ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু 1828 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। এবার দেখো স্বামী বিবেকানন্দ কী প্রতিষ্ঠা করেছিল? স্বামী বিবেকানন্দ কিন্তু তোমার 1897 সালে যে রামকৃষ্ণ মিশন আছে সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী কাজ করেছিল? দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু 1856 সালে যে বিধবা পুনর্বিবাহ আইন ছিল সেখানে কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 39তম কোশ্চেন, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম আজাদ হিন্দ ফৌজের ধারণা পোষণ করেন? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন। অনেকে কিন্তু এটার যে অ্যান্সার সুভাষচন্দ্র বসু বলেন, কেউ কিন্তু রাসবিহারী বসু বলেন, আবার কেউ কিন্তু মোহন সিং বলেন। দেখো অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথম যে আজাদ হিন্দ ফৌজের ধারণা কিন্তু পোষণ করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট কোশ্চেন তথা আজকে লাস্ট কোশ্চেন দেখে নেব কী বলেছে, যে বিংশ শতাব্দীর প্রথম দশকে কোন স্থানটিকে ভারতীয় জাতীয়তাবাদের স্নায়ুকেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো? তো মনে রাখবে 20th সেঞ্চুরির প্রথম দিকে আমাদের যে বাংলা আছে, ঠিক আছে,
তখনকার দিনে যে তোমার বাংলা, বিহার, উড়িষ্যাকে মিলিয়ে যে বড় একটা বাংলাদেশকে মিলিয়ে যে বাংলা ছিল, ঠিক আছে, তাকে কিন্তু কি বলা হতো, তাকে কিন্তু তোমার বলা হতো ভারতীয় জাতীয়তাবাদের স্নায়ুকেন্দ্র। অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ছিল, সেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কিন্তু স্নায়ুকেন্দ্র বলা হতো। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইভাবেই কিন্তু তোমাদের আপ টু এনটিপিসি এক্সাম পর্যন্ত আমি তোমাদের এই যে কোশ্চেনগুলো মিক্সড আকারে নিয়ে এসে তোমাদের প্রত্যেক দিন একটা করে কিন্তু 40 মার্কসের মক টেস্ট এখানে কিন্তু প্র্যাকটিস করাবো। তো আউট অফ 40 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওখানে কিন্তু কি করা হয়, ওখানে কিন্তু ফ্রি পিডিএফ তোমার হচ্ছে দেওয়া হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে একটা লাইক করো।